তোমরা আশা করি ভালো আছো। আমরা আজকে যে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি এবং ক্ষমতা এই অধ্যায় নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। দেখো, কাজ, শক্তি এবং ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে 5 নাম্বার অধ্যায়, পঞ্চম অধ্যায়। তো এখানে আমাদের দুই একটা লেকচার হয়েছে, আজকের আমাদের 3 নাম্বার লেকচার। দেখো, আমরা এই যে ক্লাসগুলো সম্পূর্ণ বেসিক কতটুকু দরকার, এবং এখানে কি কি এমসিকিউ আছে এবং সিকিউ কি, এখান থেকে কি কি সিকিউ আসছে তার একটা ধারণা দিয়ে দিব। এবং তোমরা অনেকেরই স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার, তাহলে যে তোমাদের এই যে অ্যাডমিশনের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো আসে, এর আমি একটা বেসিক তোমাদের ধারণা দিয়ে দেবো, সবাইকে বেসিক একটা ধারণা দিয়ে দেবো যে এখান থেকে কোশ্চেন আসে। তো তোমরা যারা ক্লাস করো অবশ্যই আমাদের ক্লাসগুলো করবা। আমাদের ক্লাসগুলো করলে আমাদের লাইভ ক্লাসও হয়, আর আমাদের রেকর্ডেড ক্লাস তোমরা ইউটিউবে বা আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবা। তো এখন দেখো, আমাদের দেখো এই ফেসবুক গ্রুপ আছে এবং ইউটিউব এক চ্যানেল আছে, এবং এই আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের প্রতিষ্ঠানের দেওয়া আছে। আমাদের প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সিটি আওয়ার ড্রিম, একটা আমাদের প্রতিষ্ঠান, যে আমাদের মূল লক্ষ্য একটা স্টুডেন্টকে এইচএসসি তে যেন ভালো করে, এইচএসসি তে যে A+ পায়, এবং পরবর্তীতে সে যেন যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করি। তো চলো আমাদের আজকের লেকচারটা শুরু করি। দেখো, আমাদের কি আমাদের যে লাইভ ক্লাস ছিল, ওই লাইভ ক্লাস আমি সুন্দরভাবে একটা গাইডলাইন দিয়েছি সবাইকে। আমাদের যত স্টুডেন্ট ছিল, ফ্রি বা পেইড ক্লাসে যত স্টুডেন্ট ছিল, সবাই এই লাইভ ক্লাসটা করছে। হ্যাঁ, অনেকেই এই লাইভ ক্লাসটা করছে, অনেকে যে এই ক্লাসটা আমি পুরো শেষ করতে পারি নাই, বা অনেকে তোমরা সময় মতো করতে পারো না, তারা এই রেকর্ডেড ক্লাসটা করবা। দেখো, বেশ কিছু পয়েন্ট আছে, আমি এগুলো সম্পূর্ণ আমাদের লাইভ ক্লাসে বুঝাই দিচ্ছি, বা আরো সামনে যে আমরা ক্লাসগুলো নিব সেখানে বুঝিয়ে দিব। দেখো, এখানে সুন্দরভাবে যে আমাদের যে আমার লক্ষ্যে পৌঁছাতে হলে আমার যে 4টা ফ্যাক্টর কাজ করে, এই যে মেধা, পরিবেশ, পরিশ্রম, ভাগ্য, এগুলো খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। তোমরা যারা যে ক্লাস করবা অবশ্যই লাইভ ক্লাসগুলো জয়েন হবা, তাইলে তোমরা আরো বেশি কিছু জানতে পারবা। আমরা লাইভ ক্লাস, আমাদের রেকর্ডেড ক্লাসগুলো এত কিছু নিয়ে আলোচনা করতে পারি না, কিন্তু আমাদের লাইভ ক্লাস প্রতিদিন, মানে আমাদের কি ফ্রি ক্লাস হয় মাঝে মধ্যেই, যে এখানে আমরা প্রায় 1 ঘন্টার একটা লাইভ ক্লাস একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে থাকি। কোনো এখানে অন্য কোনো নাই, আমরা একদম 1 ঘন্টা লেকচার গাইডলাইন মূলক, তারপর সেরা সেরা ক্লাসগুলো আমরা এখানে নেই আমাদের গ্রুপ থেকে। দেখো, এর পরবর্তীতে আমাদের কি আজকের আমরা শক্তি নিয়ে আলোচনা করবো, আমাদের মূল পড়াশোনায় চলে যাব। তোমাদের লাইভ ক্লাসে অনেক কিছু আমরা বুঝাইছি যে কি করতে হবে না করতে হবে, এইচএসসি লাইফে অ্যাডমিশন লেবে যে তোমাদের যে সময়ের যে গুরুত্বটা আশা করি খুবই ভালোভাবে বুঝিয়ে দিছি। এখন আমাদের পড়াশোনার সাবজেক্টে চলে আসো। দেখো, আজকে ছোট্ট একটা লেকচার, ছোট্ট লেকচার, একটু ধৈর্য ধরে পড়বা, তাহলে দেখবে এখান থেকে তুমি সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি তুমি 5 স্টার দিতে চাও 5 স্টারও দিতে পারো, কারণ এখান থেকে কোশ্চেন আসবেই, মাস্ট। কারণ এখানে শক্তির নিত্যতা আছে, দেখবা কি ওখানে অনেক কোশ্চেন তো আমাদের চলে আসছে। হ্যাঁ, তো চলো আমরা তাহলে পড়াশোনা শুরু করি। যে দেখো, শক্তি বা এনার্জি, এটা নিয়ে আজকে আলোচনা। যে দেখো, এর সংজ্ঞা কি? সংজ্ঞাটা কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ছোট একটা সংজ্ঞা, বাট এর মাহাত্ম্য আছে অনেক। যে দেখো, আমাদের প্রতিনিয়ত যে আছে, যে আমরা এর আগে কাজ, দেখো এখানে একটা শব্দ আসছে যে কাজ, এর আগে লেকচারে তোমরা যারা করছো তারা তো জানো, আর যারা না করছো তাদের কোনো সমস্যা নাই, আমি এখনই বুঝাই দিব, এখনই তুমি বুঝতে পারবা। দেখো, কাজ, আমরা কাজ W=Fs পড়ে আসছি। যে Fs কি ভাইয়া? যে F বল, এফ বল ইনটু সরণ, বল ইনটু সরণ। তাহলে কি, বল এবং সরণের গুণফলকে কাজ বল। ধরো তুমি কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলা, ধরো এখানে একটা ইটের টুকরা আছে, এর উপর তুমি কি করলা? বল প্রয়োগ করলা। এফ বলের মানে একটা বল প্রয়োগ করলা। ইটের যদি দেখো যে আদি অবস্থা থেকে কিছু পরিমাণ সরণ হচ্ছে, এস হইছে, সরণ যে এই অবস্থানে পৌঁছাইছে, তাহলে কি এর একটা সরণ হয়, বলের দিকে একটা সরণ, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা কাজ, W=Fs। তাহলে শেষ। এখন দেখো, যে শক্তি কথার অর্থ কাজ, শক্তি আর কাজ সেম। যে দেখো, যে পরিমাণ কাজ কোনো বস্তু করতে পারে
তা দিয়ে শক্তির পরিমাপ হয়। কাজের মতো শক্তিরও একটি স্কেলার রাশি। আচ্ছা, স্কেলার রাশি একটু দেখবো আমরা। এবার দেখো, যে পরিমাণ কাজ কোনো বস্তু করতে পারে। দেখো, কাজ ধারাই মূলত হচ্ছে আমার শক্তি পরিমাপ করা হয়। যেহেতু কাজ আর হচ্ছে শক্তি একই জিনিস, এর জন্য হচ্ছে এই শক্তির পরিমাপটা করা হয় কেবল কাজ করার মাধ্যমে। আচ্ছা দেখো, আমরা পড়ছি, তাইলে হচ্ছে দেখো আমরা বলতে পারি কি, যে আমার শক্তিকে যদি তুমি এনার্জি ধরো, তাহলে কাজ আর শক্তি সেম। শক্তি সেম হলে আমরা যে কাজ ইজ ইকুয়াল টু কি পড়ে আসছি, এফ এস। এখন এইটাই হচ্ছে, এখন এই যে স্কেলার রাশি তুমি একটু কিভাবে ব্যাখ্যা করবা। দেখো, আমরা হচ্ছে কি ভেক্টর অধ্যায় পড়ে আসছি, যে দুটি ভেক্টর রাশি। দেখো, এই বলটাকে আমি লিখতে পারি দুইটা ভেক্টর রাশি। এফ বল একটা ভেক্টর রাশি এবং এস হচ্ছে একটা ভেক্টর রাশি। এস হচ্ছে কি একটা ভেক্টর রাশি। তাহলে দুটি ভেক্টর রাশির ডট গুণকে একটি স্কেলার রাশি হয়। তাহলে এই দেখো, এই কাজটা কি হবে, এই কাজটা হচ্ছে একটা স্কেলার রাশি হবে। এই কাজটা আমাদের কি হবে, এই কাজটা একটা স্কেলার রাশি হবে। তাহলে হলে যে এটা সমান আমি কি লিখতে পারি, যে এফ এস কস থিটা লিখতে পারি, এফ এস কস থিটা। এখন এই থিটা কি, এই থিটা হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এতটুকুই জানলেই হবে, যে তাহলে আমি যে কোনো জায়গায় শক্তি বের করতে পারবো, যে শক্তি কিভাবে পরিমাপ করা হয়, কাজের মাধ্যমে পরিমাপ করা হয়। এবং দেখো, এর যদি তুমি একটা একক বের করতে চাও, বলো তো, একক যদি বের করতে চাও কিভাবে করবা, যে এই যে বল, ডেফিনেশন থেকে তুমি বের করবা। তাইলে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, আর এস সরণের একক কি, মিটার। তাইলে নিউটন মিটার হচ্ছে এর একক কি, নিউটন মিটার। একে তুমি লিখতে পারো কি, একে তুমি লিখতে পারো জুল লিখতে পারো, কি জুল লিখতে পারো, যে জুল লিখতে পারো। এখন তুমি যদি এর মাত্রা হিসেব করতে চাও, যে মাত্রা, ভাই একটু মাত্রা বের করি। আচ্ছা, মাত্রা হচ্ছে তোমার সেই, যে বলের মাত্রা দেখো, এম এল পার হচ্ছে টি স্কয়ার। হ্যাঁ, এম এল পার টি স্কয়ার, এর সাথে গুণাকারে কি আসবে, এর সাথে গুণাকারে যে মিটার, এল হচ্ছে একটা গুণাকারে আসবে। তখন এইটা যদি তুমি করো, তাহলে কি আসে মোট, যে এম এল স্কয়ার পার হচ্ছে টি স্কয়ার। এইটা হচ্ছে তোমার মাত্রা। এইটা কি, এইটা হচ্ছে মাত্রা। এইগুলা কিসে আসবে, এমসিকিউ এর মধ্যে চলে আসবে কিন্তু। হ্যাঁ, এটা পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, এগুলো এমসিকিউ এর মধ্যে চলে আসে। পরবর্তীতে তুমি দেখো, যে শক্তি, আমরা শক্তি নিয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে যে দেখো, শক্তির বিভিন্ন রূপ আছে। এখন বলো ভাই, এই রূপ কি, রূপ হচ্ছে যে কোনো একটা শক্তি দেখা যায় কি, ওর কিছুক্ষণ পর আলাদা একটা শক্তিতে রূপান্তরিত হয়। তাইলে এই রূপান্তরিত যে শক্তি, তাকে আমরা কি বলতে পারি, শক্তির বিভিন্ন রূপ বলতে পারি। যেমন দেখো, যান্ত্রিক শক্তির মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে তোমরা জানো, আমরা হচ্ছে এসএসসি লেভেলে পড়ে আসছি, যে গতি শক্তি আছে, একটা আছে গতি শক্তি, আর একটা আছে বিভব শক্তি পড়ে আসছি, যে গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, কে। এবং বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি, যে ইপি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এই যে গতিশক্তি আর হচ্ছে কি বিভব শক্তি। তাইলে এই দুইটা শক্তিকে প্রকাশ করা যায়। এরপর দেখো, তাপ শক্তি একটা শক্তির একটা রূপ। তারপর হচ্ছে আলোক শক্তি। আমরা দেখো, আলোক শক্তি, দেখো শক্তি কিন্তু রূপান্তরিত হয়। যেমন ধরো, তুমি আর বাসায় যে লাইটটা আলোক শক্তি দেয়, দেখবা কি, এর লাইটের কাছে যদি তুমি একটা হাত দাও, তাহলে দেখা যাবে কি, ওখানে হচ্ছে কিছুটা তাপ অনুভব হইতেছে। কি অনুভব হইতেছে, তাপ অনুভব হইতেছে। তাইলে এই আলোক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ওখানে কি হয়, আলোক শক্তি আর তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো, শব্দ শক্তি আমরা জানি, শব্দ শক্তি একটা শক্তির রূপ। তারপর আছে চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি। এগুলো আমরা সবই পরিচিত, মোটামুটি নাম শুনেছি। এখন দেখো, এই যে রাসায়নিক শক্তি বা পারমাণবিক যে শক্তি আছে, এখন বলো তো, রাসায়নিক শক্তি আমাদের যে কেমিস্ট্রির মধ্যে বিভিন্ন বন্ড আছে বা কেমিক্যাল যে যৌগগুলো আছে, তার মধ্যে কি থাকে, রাসায়নিক শক্তি থাকে। তাইলে আমরা বলতে পারি শক্তি, দেখো শক্তির কোনো ধ্বংস নাই, এর কোনো ধ্বংস নাই এবং সৃষ্টিও নেই। দেখো, শক্তির কোনো সৃষ্টি, আমরা আলাদাভাবে শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তির সৃষ্টিও নাই। তাহলে শক্তির ধ্বংসও নাই এবং শক্তির সৃষ্টি নাই। তাহলে আছে কি, শক্তির রূপান্তর আছে, রূপান্তরিত করতে পারি আমরা, রূপান্তর।
রূপান্তরিত, যে কোনো শক্তিকে আমরা অন্য আরেকটা শক্তিতে রূপান্তরিত করতে পারি। এই হচ্ছে মোটামুটি যে শক্তি সম্পর্কে এতটুকু হচ্ছে বেসিক ধারণা তোমাদের থাকলেই হবে। এরপর দেখো, এরপর আমরা কি নিয়ে আলোচনা করি। দেখো, যান্ত্রিক শক্তি তোমাদের পড়াইছিলাম না, এই মাত্র দেখি আসছি। এই দেখো যে যান্ত্রিক শক্তি দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে দেখো এখানে কি বলছে যে যান্ত্রিক শক্তি কি। তাহলে এই যান্ত্রিক শক্তিকে একটা কোশ্চেন আসছে ক নাম্বারে, দেখো কুমিল্লা বোর্ড, কত বোর্ড, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে, যে খুবই সুন্দর একটা কোশ্চেন। যান্ত্রিক শক্তি কি, এখন দেখো এগুলো তোমার মুখস্থ করতে হবে না, তুমি যদি একটু বুঝতে পারো তাহলে বেশিরভাগ তোমার মুখস্থ করতে হবে না। দেখো অনেকেই হচ্ছে যে না বুঝে মুখস্থ করে, এই সংজ্ঞাও কিন্তু বুঝে আসলে পড়া যায়। এতটুকুই দেখাবো। দেখো, কোনো বস্তু তার গতি এবং অবস্থান এবং আকৃতির জন্য অথবা এই তিনটির কারণেই কারণের জন্যই কাজ করার যে সামর্থ্য অর্জন করে কোন একটা বস্তু, দেখো যে গতি, 1 নম্বরে গতি, 2 নম্বরে অবস্থান, 3 নম্বরে আকৃতি, এই তিনটার কারণে কোনো বস্তু যদি একটি কাজ করার সামর্থ্য লাভ করে তাকে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি। তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি যান্ত্রিক শক্তি। তাহলে এতটুকু তোমরা জানলা যে যান্ত্রিক শক্তিটা আসলে কি। দেখো এখন এইটা একটু বর্ণনা করি। দেখো এখানে যদি তোমার একটা জিপ গাড়ি আছে বা ট্রাক আছে, ট্রাকের হচ্ছে কি, ট্রাকের একটা গতি থাকে না, বলতো চলন্ত গাড়ির একটা গতি থাকে, এর একটা বেগ থাকে। এর মধ্যে তাইলে কি আছে, এর মধ্যে আছে গতি শক্তি, ই কে আছে, কি আছে, গতি শক্তি আছে এর মধ্যে। যে বস্তুর বেগের কারণে বা গতির কারণে একটা গতি শক্তি থাকে। এখন বলতো ভাইয়া, কোন বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে উপরে নিয়ে যায়, এখন কি হয় যে ওর হচ্ছে স্বাভাবিক অবস্থা ছিল ভূপৃষ্ঠের এখানে, কিন্তু ওরে কোনোভাবে শক্তি প্রয়োগ করে হোক বা হচ্ছে আমি রকেটে করে হোক বা হেলিকপ্টার করে হোক আমি ওরে উপরে নিয়ে গেলাম, নিলে এর মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয়, এর মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হয় যাকে বলা হয় ইপি। ইপি মানে হচ্ছে যে বিভব শক্তি সঞ্চিত হয়, বিভব শক্তি সঞ্চিত হয়, বিভব শক্তি সঞ্চিত হয় যাকে বলা হয় ইপি। তাহলে দেখো এগুলো কিন্তু যান্ত্রিক শক্তির মধ্যেই পড়ে সবগুলা। এবং এর আকৃতিও আমি পরিবর্তন করে, একটা বস্তুর আকৃতিও আমি পরিবর্তন করে এর মধ্যে শক্তি সঞ্চিত করতে পারি, বা এর মধ্যে শক্তি যে সামর্থ্য লাভ করে, কাজ করার কি করে, সামর্থ্য লাভ করে একটা। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে এখানে একটু দেখো। এরপর হচ্ছে আমরা আরো একটু ডেফিনেশনে ভালো ইসের মধ্যে যাব, যে একবার বিস্তারিত পড়বো। দেখো গতি শক্তি আছে, কাইনেটিক এনার্জি। এখন দেখো গতিশক্তি জিনিসটা কি। গতিশক্তি হচ্ছে যে কোন গতিশীল বস্তু তার গতির জন্য, কিসের জন্য, তার হচ্ছে গতির জন্য, তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে হচ্ছে যে বস্তুর গতিশক্তি বলে, তাকে হচ্ছে ওই বস্তুর গতিশক্তি বলে। দেখো কোন সচল বস্তুর মধ্যে গতিশক্তি থাকে, সচল বস্তু, হ্যাঁ আমরা এইমাত্র দেখে আসলাম যে যদি কোনো একটা বস্তু কি করে, যে ভি বেগে, ধরো ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এর একটা কি আছে, এর হচ্ছে একটা যে গতি আছে, গতির জন্য। তাহলে ওই বস্তুর মধ্যে কি গতি আছে না, অবশ্যই গতি আছে। এই গতির জন্য বস্তুর কাজ করার সামর্থ্য, তাহলে এইটা কি বলতো, এটা হচ্ছে একটা সচল বস্তু, এটা হচ্ছে একটা সচল বস্তু, এই গাড়িটা হচ্ছে একটা সচল জিনিস, এইটাই বলছে। এখন দেখো কোন একটা বস্তু এই আছে, এই বস্তু একটা পাথর, আমি এখানে একটা ইটের টুকরা, জাস্ট হচ্ছে এখানে যদি একটা ইটের টুকরা আমি এখানে এই দেখাইলাম, এইটাই এই তলের উপরে আছে। এখন এই দেখো এর কোনো কিন্তু গতি নেই, এর কোনো গতি নাই, এটা হচ্ছে নিশ্চল বস্তু, এর কি নাই, এর হচ্ছে গতি নাই। তাইলে এর মধ্যে আসলে গতি শক্তি থাকবে না, এর মধ্যে কোনো, যেহেতু এর গতি নাই তাইলে হচ্ছে এর গতি শক্তিও থাকবে না, এর মধ্যে কোনো গতি শক্তিও থাকবে না, এর মধ্যে গতি শক্তিও নাই, এই গতি শক্তিও নাই, তাহলে এটাও নাই। তাহলে যে বস্তুর মধ্যে গতি নাই ওই বস্তুর গতি শক্তি নাই, যে বস্তু সচল বস্তু যার মধ্যে গতি আছে তার হচ্ছে গতি শক্তি আছে। এখন এখান থেকে তোমাদের আরো একটু বেসিক ধারণা দিই। আমাদের দেখো এখানে আরো লাগবে, দাঁড়াও আমি হচ্ছে আরেকটা স্লাইড নিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। যে দেখো গতিশক্তি বললাম কি, গতিশক্তি জিনিসটা কি, গতিশক্তি হচ্ছে বস্তুর গতির কারণে যে শক্তি বা সামর্থ্য, কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা লাভ করে তাকে হচ্ছে গতিশক্তি বলে। এখন গতিশক্তিকে আমরা কি ই কে ধারা হচ্ছে কে প্রকাশ করি। ই কে ইজ ইকুয়াল টু, তুমি জাস্ট বসাবা এম এম ভি স্কয়ার, হাফ অফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, এইটা হচ্ছে গতিশক্তির একটা সমীকরণ। দেখো এই গতিশক্তির সমীকরণ আমি হচ্ছে কি অনেক ক্যালকুলেশন করে
এই সমীকরণ নিয়ে আসতে পারতাম, বাট হচ্ছে আমাদের ওই যে সূত্রের প্রমাণ কোথাও আসে না, না আমাদের বোর্ড পরীক্ষায় এইচএসসি পরীক্ষা আসবে, না আমার কোথাও অ্যাডমিশন পরীক্ষা আসবে। তো আমার হচ্ছে এর দরকার নাই, এর আমি পড়বো না, জাস্ট হচ্ছে সমীকরণটা দেখবা, এরপর দেখবা আমি কত টেকনিকে হচ্ছে আমি কোশ্চেন গুলা সলভ করে দিই কত সহজে। তোমার হচ্ছে দেখার হচ্ছে যে আমার কোশ্চেন পারতে হবে যে গতিশক্তি, তাহলে এই এতটুকু আমি এখান থেকে পড়লাম। এখন দেখো এখানে তোমাদের আরেকটু একটু বেসিক জিনিস দেখাই দিই। বেসিক জিনিস দেখাই দিলে হবে কি, তুমি হচ্ছে সামনে যত কোশ্চেন আছে খুব ভালোভাবে দেখো। গতিশক্তির সাথে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক, ভরবেগের ভরবেগের সম্পর্ক সম্পর্ক আচ্ছা ভরবেগ, আচ্ছা বলো তো ভর পি ইজ ইকুয়াল টু এম ভি, বলো তো ভরবেগ ইজ ইকুয়াল টু কি, ভর এবং বেগের গুণফল। এখন ধরো এইটাকে অনেকে আবার হচ্ছে মুখস্থ করাবে, কোন রাশির কোন বস্তুর ভরের সাথে তার বেগের গুণ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভরবেগ বলে। আমাদের এত কিছু পড়ার দরকার আছে? তোমরা হচ্ছে কি সায়েন্সের স্টুডেন্ট, খুব ছোট করে পড়বা কিন্তু লেখার সময় খুব সুন্দরভাবে লিখবা যে ভরবেগ, তাহলে ভরবেগ একবার ডিরেক্ট বলে দিবা ভরবেগ পি ইজ ইকুয়াল টু কি, ভর এবং বেগের গুণফল। তারপর তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখতেই পারবা, জাস্ট হচ্ছে তোমার হচ্ছে যত সহজে তুমি নিজেকে আয়ত্ত করতে পারো এগুলো জিনিস। তাহলে দেখো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যেহেতু সম্পর্ক, তাহলে গতিশক্তি কি, গতিশক্তি হচ্ছে ই কে, ই কে ইজ ইকুয়াল টু কি হাফ এম ভি স্কয়ার। আচ্ছা এর মধ্যে আমি একটা সম্পর্ক তৈরি করব। দেখো যে আমি গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু লিখি, ই কে ইজ ইকুয়াল টু কি হাফ অফ এম ভি স্কয়ার। এখন চলো আমরা হচ্ছে কি করি যে এইটাকে একটু কি লিখি, যে দেখো এইটাকে আমি লিখতে পারি এম আর হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2, একই কথা। তারপর হচ্ছে দেখো উপরে হচ্ছে আমি একটা এম দ্বারা গুণ করব, নিচেও আমি একটা এম দ্বারা গুণ করব। দেখো পরবর্তীতে যদি আমি এইটা কেটে দিই তাহলে সেম জিনিসই থাকে আগে। তাইলে হচ্ছে আমার কি করলাম যে জাস্ট উপরে একটা এম নিচে এম দিয়ে গুণ করলাম। এখন দেখো এখানে কি আসে, এম স্কয়ার আসে, উপরে ভি স্কয়ার আসে, আর ডিভাইডেড বাই হচ্ছে 2m আসে। এখন তুমি এইটা যদি করো তাহলে এইটা করলে কি হয় যে তুমি এইটাকে m এবং v একসাথে নাও, তার স্কয়ার ডিভাইডেড বাই 2m। এখন বলো তো এই mv সমান কি পড়ছো, এই যে দেখো mv সমান p, তাহলে p এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে এইটা আসে আমাদের e কে সমান। তাহলে অতএব আমি কি লিখতে পারি, অতএব e কে ইজ ইকুয়াল টু, আমি কি সূত্র, আমাদের সম্পর্কটা p স্কয়ার ডিভাইডেড বাই 2m। এই পি স্কয়ার কি, এই পি হচ্ছে কি আমাদের ভরবেগ এবং ই কে হচ্ছে আমাদের গতিশক্তি। এই হচ্ছে সম্পর্ক, এই সম্পর্ক দিয়ে আমরা অনেক ম্যাথ করব, তোমরা দেখবা। যে চলো এখন আমরা একটা অনুধাবনমূলক, দেখো আমাদের যে স্লাইড গুলো কিভাবে সাজানো, যে অনুধাবন, তারপর হচ্ছে তোমাদের জ্ঞানমূলক এবং সিকিউ এমসিকিউ জন্য সব একসাথে শেষ হয়ে যায়। তারপর আমাদের ক্লাসের শেষে আবার হচ্ছে আমরা কি করি, বেশিরভাগ হচ্ছে আবার সৃজনশীল এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউ গুলা প্র্যাকটিস করাই দিই, যাতে হচ্ছে স্টুডেন্টরা বেশি বেশি কোশ্চেন সলভের ভয়টা দূর করতে পারে। তো চলো আমরা দেখো এই অনুধাবনমূলক কোশ্চেনটা আমরা সুন্দরভাবে শেষ করি, যে গতিশক্তির মান সর্বদা ধনাত্মক হয় কেন। হ্যাঁ দেখো ঢাকা বোর্ড 23 সালে আসছে, তো কত সুন্দর একটা কোশ্চেন, এটা যদি তুমি এর বেসিক কিছু একটু জানো খুব সহজভাবে উত্তর দেওয়া পসিবল। দেখো গতিশক্তি তুমি জানো যে কোন বস্তুর গতির কারণে যে বল যে কাজ বা শক্তি অর্জন করে তাকেই গতিশক্তি বলে। গতিশক্তি সমান তুমি কি পড়ে আসছো, এই মাত্র দেখাই আসছি ই কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার। এতটুকু তুমি জেনে আসছো, এতটুকু যদি তুমি জানো তাহলে দেখো তুমি এর অ্যান্সার দিতে পারবা। কেমনে পারবা, আচ্ছা বলো তো, এখান থেকে তোমার একটু দেখাই যে আমাদের ধরো এখানে ই কে গতিশক্তির সাথে রিলেটেড কি কি আছে। দেখো এই হাফ, হাফ তো হাফ, এ তো মাইনাস না, বা এটা সমান কি 0.5, এটা কি কোনো মাইনাস মান, এটা হচ্ছে মাইনাস মান না, কি মান, এটা একটা পজিটিভ মান, পজিটিভ মান, এই মানটা কি পজিটিভ। এরপর দেখো এম, এখন বলো তো ভাইয়া এই এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর। এখন বলো তো কোন বস্তুর ভর কি তুমি -5 কেজি লিখতে পারবা? আসলে কোন বস্তুর কি স্বাভাবিকভাবে কোন বস্তুর ভর কি মাইনাস হইতে পারে? তাইলে অবশ্যই না, তাইলে এটা হচ্ছে কাটা, তাইলে ভর অবশ্যই কি হইতে হবে পজিটিভ। ধরো এটা একটা যে কোনো একটা বস্তুর 5 কেজি ভর আছে, তাইলে হচ্ছে কি ধরো 5 কেজি ভর আছে, তাইলে আমি পেলাম যে ভরটাও অবশ্যই পজিটিভ। এখন বেগ, এখন বলতে পারো ভাই হ্যাঁ বেগের পরিবর্তন হইতে পারে, বেগ হচ্ছে যে আস্তে আস্তে কমতে পারে, তাহলে কমলে হচ্ছে এগুলা ঋণাত্মক হইতে পারে, যে মাইনাস হচ্ছে কত, তুমি মাইনাস হচ্ছে যে মাইনাস তুমি 2 দিতে পারো, 2 মিটার
পার হচ্ছে সেকেন্ড, মিটার পার সেকেন্ড হচ্ছে কি, এটা হচ্ছে বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। আচ্ছা দিলাম, যেহেতু এখানে ধনাত্মক চাইছে ঋণাত্মক দিয়ে করলাম, ধনাত্মক দিলে তো ধনাত্মকই আসবে। যদি ধরো ভি ইজ ইকুয়াল টু যে তুমি 2 দাও, 2 মিটার পার সেকেন্ড, তাইলে তো ধনাত্মকই আসবে। এখন ঋণাত্মকটা দিয়ে আসলে আমরা করে দেখব যে আসলে কি ধনাত্মক আসে না ঋণাত্মক আসে। চলো এখন যখন তুমি এই হাফ বসাবা, হাফ তো হাফ ধনাত্মক মান, তারপর এই এম এর মান কত, তুমি 5 কেজি বসাও, 5। এখন এই যে দেখো বেগের মান আমি কত ধরবো, -2 দেখি যে -2 মিটার, এই বর্গ কর। এখন এই বর্গটা যখন করবে এটার মান হাফ থাকুক, এরপর হচ্ছে 5 এটাও থাকুক, তারপর হচ্ছে এখন দেখো এইখানে হচ্ছে যে কি আছে, যে এই বর্গ সাইনটা কি করবে, এই যে মাইনাসের উপরেও পড়বে এবং এই 2 এর উপরেও পড়বে। এখন মাইনাসের উপরে তোমরা পড়ে আসছো ছোট সময়, দেখো মাইনাস গুণ মাইনাস, তা মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তোমরা পড়ছো না? আবার হচ্ছে বা প্লাস গুণ প্লাস, তাতে কি হয়, তাতে হয় প্লাস হয়ে যায়, এগুলো তোমরা পড়ছো। আর বাকি দুইটা হচ্ছে মাইনাস হয়, এগুলো তোমরা পড়ছো। তাহলে পড়লে এখন দেখো এই যে মাইনাস, তাহলে স্কয়ার কথার অর্থ হচ্ছে মাইনাস, যে আমাদের মাইনাস গুণ মাইনাস দুইবার আসছে স্কয়ারের জন্য, তাহলে প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে গেলে এই মানটা আসে প্লাস, আর 2 এর উপর যদি বর্গ দাও তাহলে কি হয়, তাইলে হয় 4 হয়। তাইলে এই যে দেখো এখন এই মানটা কি আসলে মাইনাস কি আর আছে, মাইনাস আর নাই, এর জন্য এই মানটাও হচ্ছে ধনাত্মক হয়ে যায়। এখন তুমি বর্গ করলে মাইনাসের উপর দিলেও তোমার প্লাস মান আসবে এবং প্লাসের উপর দিলেও প্লাস মান আসবে, তাহলে এটা কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তাহলে এই মানটা দেখো, এইটা দিয়ে এইটা যদি তুমি কাটো কত হয়, 2 হয়। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, 10, 10 হচ্ছে জুল লিখতে পারো। তাহলে দেখো এর মান কখনই তুমি ঋণাত্মক করতে পারবা না, সবসময় কি হবে, ধনাত্মক। জাস্ট হচ্ছে তুমি সুন্দর মতো পরীক্ষা খাতায় লিখবা যে গতিশক্তির সংজ্ঞাটা লিখবা, তারপর হচ্ছে তুমি কি করতে পারো যে এম ভর, ভর কখনো ঋণাত্মক হতে পারে না। এখন বেগ তুমি দুইবার ট্রাই করে দেখাবা, যেরকম আমি যে মানই ধরি এর মান কি আসে, ধনাত্মক আসে। এতটুকু যদি তুমি করতে পারো, কোনো স্যার এই উত্তর আর কাটবে না, কাটার 1 মার্কও কাটার কোনো সম্ভাবনা নাই। পরবর্তীতে দেখো আমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন কি আছে, কোন বস্তুর গতিশক্তি কত, 10 জুল ব্যাখ্যা কর। আচ্ছা ঠিক আছে, আমার এখানে একটা আমি কিছু জানি না, একটা মাত্র আমি সূত্র জানি, কি জানি, গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু কি, হাফ অফ এম ভি স্কয়ার। এতটুকু যদি জানো, দেখো তুমি এখানে একটু বুদ্ধিমানি করবা, যে দেখো এই হাফ কাটার জন্য ভরটাকে তুমি 2 ধরবা, এই হাফ কাটার জন্য 1/2 এর জন্য ভরটাকে তুমি 2 ধরছো, এবং এরপর হচ্ছে তুমি কি করতে পারো, এরপর হচ্ছে তুমি এখন বেগটাকে একটু ধরবা। দেখো বেগটাকে যদি আমি রুট, তোমরা জানো যে কোন রুট এর উপর যদি আমি এখানে কোন একটা সংখ্যা থাকে, এখানে একটা সংখ্যা থাকবে আর এখানে একটা বর্গ, রুটে স্কয়ারে কাটা যায়, এই যে রুট আছে রুটে স্কয়ারে কাটা যায়, তাহলে রুট দিয়ে তুমি এই জাস্ট এখানে যে মানটা আছে ওইটাই বসাই দাও, 10 আর হচ্ছে এই বর্গ। এখন দেখো এখানে যখন তুমি করবে এই দুই কাটা, এরপর হচ্ছে এই রুট এবং এই দুই এই স্কয়ার কাটা, তাহলে এখানে তোমার আলটিমেটলি থাকে কত, 10 জুল। এই দেখছো যে কিভাবে, কত সহজ, যদি একটু প্র্যাকটিস করো তাহলে হচ্ছে একবার ইজি জিনিস, এগুলো করতে একবারে। তুমি এখানে কি করবা, গতিশক্তি সুন্দরভাবে একটু সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞা লিখে এবার এরকম বলবা যে কি, যদি কোনো বস্তুর ভর, ভর এম যদি কত হয়, এম যদি 2 কেজি হয়, আর হচ্ছে বেগটা যদি কত হয়, বেগটা যদি √10 হয়, তখন হচ্ছে কি এর গতিশক্তি কত হয়, 10 জুল হয়, 10 জুল হয়। এই সুন্দর মতো একটু বর্ণনা করবা, তাইলেই হচ্ছে আমাদের শেষ। দেখো কত ইজি জিনিস। এরপর দেখো যে গতিশক্তি এবং হচ্ছে ভরবেগের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে। দেখো আমরা সম্পর্ক পড়ে আসছি, কত ইজি জিনিসপাতি, যে গতিশক্তি কি আমি পড়ে আসছি, ই কে সম্পর্ক কি, ই কে ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। দেখো কত ইজি জিনিস, এই সমীকরণ দিয়ে আমি করব, হাজার হাজার ম্যাথ আছে আমাদের, এ আমরা করতে পারবো। তো দেখো তাহলে এখানে দেখো কি আছে, যে 4 কেজি এবং 9 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগ, ভরবেগে গতিশীল। আচ্ছা ভরবেগ, দুইটারই ভরবেগ কিন্তু সমান। দেখো যখন 4 কেজি তখনও ভরবেগ, ধরো 4 কেজির ভরবেগ p1 এবং 9 কেজি বস্তুর ভরবেগ হচ্ছে p2, এই দুইটা হচ্ছে সমান, কি হচ্ছে, এই দুইটা সমান। সুন্দর ভাবে লিখে নিবা, তাহলে p1 ইজ ইকুয়াল টু p2, শেষ। এর গতিশক্তির অনুপাত, তাহলে দুইটার গতিশক্তির অনুপাত বের করতে বলছে। দেখো যেটা হচ্ছে 4 কেজি, হ্যাঁ 4 কেজি বস্তুর জন্য গতিশক্তিকে তুমি
ই কে অন ধরো এবং 9 কেজি বস্তুর জন্য যে গতিশক্তি তাকে ই কে টু ধরো। সুন্দরভাবে করবা একটু, হ্যাঁ, তাইলে হচ্ছে তোমাদের মানে ফুল মার্কস দিবে। তাহলে এখন দেখো এখানে আমি কি করতে পারি, আচ্ছা, যে অনুপাত, গতিশক্তির অনুপাত চাইছে, তাইলে আমি এখানে দেখো অনুপাতটা দাও যে ই কে অন ডিভাইডেড বাই ই কে টু। এখন দেখো এইখানে ই কে ওয়ান, এই বস্তু এখানে যদি তুমি অন দাও, অন দিয়ে করলে দেখো গতিশক্তি এই যে ভরবেগ এইটা হচ্ছে অন দাও, আর এই এম, এম এর হচ্ছে এই বস্তু 4 কেজি, এটা হচ্ছে 4 কেজি। তাহলে এইখানে তুমি বসাও যে পি, পি অন তার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 এম, এম অন ভরের জন্য মানে 4 কেজির জন্য, হ্যাঁ। তাহলে এখানে তুমি একটু বসাও, এইটা কি এম অন হচ্ছে কত, এম অন হচ্ছে 4 কেজি, এম অন কত 4 কেজি, খুবই ইজি জিনিসপাতি। তারপর এম টু কত, এম টু হচ্ছে 9 কেজি, এম টু হচ্ছে 9 কেজি। এখন এইটা বসাও, তারপর হচ্ছে তোমাদের এখানে দেখাই, আবার মুছে দিব যে এই উপরেরটা উপরে লিখলাম, এখন নিচেরটা কি লিখতে পারি, নিচেরটাও সেম 2 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে যে 2m2, 2m2। এখন দেখো এইটাকে আমি উপরে লিখবো, এটাকে আর 2 লাইন বানাবো না, এটাকে দেখো তাইলে নিচেরটা যাবে উপরে, তাইলে এই গুণ আকারে যে নিচের 2m2 এখানে যাবে ডিভাইডেড বাই হচ্ছে পি, তারপর 2 তার স্কয়ার, এই হচ্ছে কথা। তাইলে আমি এই নিচের টুকু মুছে দিতে পারি, নিচের টুকু আমার আর দরকার নাই, এই তোমাদের বোঝানোর জন্য জাস্ট লিখছিলাম। তাইলে এইটা হচ্ছে এরকম লিখতে পারি। এখন বলো তো P1 এবং P2 সেম, P1 এবং P2 সেম, এই যে দেখো P1 এবং P2 সেম, তাইলে তুমি এইটা আর এইটা কেটে দিতে পারো, কেটে দিলে আর এই টু কাটো, তাইলে উপরে থাকে দেখো M2 ডিভাইডেড বাই M1, তাহলে M2 ডিভাইডেড M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 9 কেজি, আর হচ্ছে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 4 কেজি। তাইলে হচ্ছে এর অনুপাত কত হবে বলো তো ভাইয়া, যে 9:4, 9:4। তাইলে ই কে ওয়ান ইস টু ই কে টু, এই যে 9:2, এইটা হচ্ছে আমার অ্যান্সার। কত সুন্দর, কত ইজি, একটু যদি তোমাকে কেউ বুঝাই দেয় ঠিকঠাক, তাইলে তুমি এগুলা খুবই সুন্দরভাবে করতে পারো। বাট হচ্ছে তুমি অনেক অনেক জায়গায় বুঝতে পারো না, এর জন্য তোমার কাছে অনেক কঠিন মনে হয়। আমাদের ক্লাসগুলো করবো অবশ্যই, তাহলে বুঝতে পারবা খুব সহজ। দেখো স্থিতি শক্তি বা বিভব শক্তি, বললাম না ভাইয়া যে আজকে যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তির মধ্যে এর মাত্র আমরা পড়ে আসলাম গতি শক্তি, এখন আমরা পড়বো বিভব শক্তি বা স্থিতি শক্তি। তুমি জাস্ট সংজ্ঞাটা দেখো, তারপর আমি খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। তো দেখো, বস্তু তার অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, জাস্ট হচ্ছে কি এর অবস্থান পরিবর্তনের জন্য, অথবা বস্তুস্থিত কণাসমূহের পারস্পরিক অবস্থার পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাকে স্থিতিশক্তি বা বিভব শক্তি বলে। আচ্ছা, বস্তু যে অবস্থা আছে মানে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা থেকে যদি ওরে যদি আমি একটু পরিবর্তন করি, অবস্থানের পরিবর্তন যদি করি, তাহলে বস্তুটা একটা কি করে, বস্তুটা একটা হচ্ছে যে কাজ করার সামর্থ্য অর্জন করে বা শক্তি অর্জন করে, কাজ করার সামর্থ্য লাভ করে বা শক্তি অর্জন করে, তাহলে ওইটাই বলা হয় কি, ওইটাই বলা হয় বিভব শক্তি। আচ্ছা বলো তো, এই ধরো একটা কি আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, হ্যাঁ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এখন ভূপৃষ্ঠে বস্তু স্বাভাবিক অবস্থায় থাকে, বাট একে যদি তুমি কোনো কারণে উপরে নিয়ে যাও, কিছু ধারা যদি তুমি একে উপরে নিয়ে যাও, এই বস্তুটাকে তুমি উপরে তুললা, উপরে তুললে কি হবে, এর মধ্যে একটা বিভব শক্তি। কারণ দেখো ওর কি স্বাভাবিক অবস্থা কোথায় ছিল, আর স্বাভাবিক অবস্থা এইখানে ছিল, আর স্বাভাবিক অবস্থা এই যে এখানে ছিল, কিন্তু ওকে আমি কোথায় নিয়ে গেছি, ওকে আমি হচ্ছে এইখানে নিয়ে গেছি, উপরে অবস্থায় নিয়ে গেছি। এখন দেখো এখানে একটা উচ্চতা আছে না, এই যে একটা উচ্চতা আছে, কি আছে, যে যে অবস্থা থেকে যে অবস্থায় নিয়ে গেলাম, যে অবস্থার পরিবর্তনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, মানে উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে হচ্ছে বিভব শক্তি আমরা খুব সহজভাবে বুঝলাম যে তার কি করতে হবে, যে অবস্থানের পরিবর্তন করলে একটা বিভব শক্তি ওইটা ওই বস্তুর মধ্যে উৎপন্ন হয়। এখন বিভব শক্তি আছে, বিভব শক্তি একটু পড়ি। বিভব শক্তি, বিভব শক্তি তুমি যদি ইপি, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করায়, যে পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ইপি সমীকরণ হচ্ছে যে এম জি এমজিএইচ, এই যে দেখো কত সুন্দর একটা সমীকরণ, যে এম হচ্ছে কি, এম হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর, তারপর জি কি অভিকর্ষ ত্বরণ, এটা তোমরা পড়ছো, অভিকর্ষ
অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ ইন্টু কি, এইচ হচ্ছে উচ্চতা। উচ্চতা কোথা থেকে বলতো ভাইয়া, যে অবস্থান ছিল বা হচ্ছে ভূপৃষ্ঠে ছিল, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাইলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে পার্থক্য, ওইটাই হচ্ছে উচ্চতা। এতটুকু তোমরা জানো। তাইলে আমি কোন সমীকরণ সব জায়গায় আমি কাজে খাটাবো, দেখো ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। বারবার বলি যে ওর যে অবস্থান ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় গেছে সরল রেখা ভাবে যে উচ্চতা, ওইটা কি আমরা এই এইচ ধরবো। হ্যাঁ, আমরা কিন্তু এটা চাইলে হচ্ছে এরকম আঁকাই বাঁকাই বিভিন্ন পথেও ধরতে পারতাম, এই পথ কিন্তু ধরা যাবে না কোনোভাবে। এই পথ ধরা যাবে না যে একবারে সোজা সোজা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, এটা কি আমরা এইচ ধরবো, যে এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে উচ্চতা। আচ্ছা, চলো এই সমীকরণ দিয়ে আমরা অনেকগুলা ম্যাথ আসলে দেখি যে কি কি আসছে। আচ্ছা, যান্ত্রিক শক্তির যখন নিত্যতা পড়বো, দেখো এই দ্বারা আরো ম্যাথ পড়বো, এর আগে একটু আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা দেখি। যান্ত্রিক শক্তির নিত্যতা কি, যে শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। দেখো এর আগে আমি পড়ে আসছি যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, শক্তি হচ্ছে অবিনশ্বর। যে পৃথিবী শুরু হওয়ার মুহূর্তে বা শুরু হয়েছে যখন থেকে যে পরিমাণ শক্তি ছিল, আজও কিন্তু সেম সেম শক্তি আছে। শক্তি হয়তো আলাদা রূপান্তরিত করা যায়, বিভিন্ন ভাবে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা যায় বা অন্যান্য শক্তিতে আমরা রূপান্তরিত বা করি, বাট হচ্ছে পৃথিবীর সৃষ্টি হওয়ার মধ্যে যে পরিমাণ শক্তি ছিল এখনো সেম পরিমাণ শক্তি আছে। কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এই যে পরে আসলাম আমরা যে কি শক্তি কি করা যায়, যে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায়। এখন রূপান্তরিত করা যায় কিভাবে, তোমাদের দেখিয়ে আসছি যে আমাদের যে শক্তি আছে, যে ধরো এই যে লাইট, হ্যাঁ, আমাদের যে আলোক শক্তি আছে, এর আশেপাশে তুমি একটা ভাল্বের হাত দিবা, পাশে হাত দিবা, দেখবা কি তাপ অনুভব হচ্ছে। ওই দেখো, তাইলে ওইটা কি, ওইটা হচ্ছে আলোক শক্তি। এটা আলোক, আমাদের যে আলোক শক্তি ছিল, আলোক শক্তিটা কি হলো তাইলে, আলোক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হলো, তাপ শক্তি। এখন বলো, এরপর দেখো আমরা হচ্ছে কি দেখা যায় কি বাতাস, বাতাসকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করি না, ওটা হচ্ছে এক ধরনের শক্তি। তাহলে সবগুলারই কি হয়, শক্তি রূপান্তর হয়। এরপর দেখো আমরা হচ্ছে কি ইউরেনিয়াম, ইউরেনিয়াম কত 92, আর হচ্ছে 235 ব্যবহার করা হয়। এখানে দেখো 238 ব্যবহার করা হয়, এটা একটা আইসোটোপ, ইউরেনিয়ামের আইসোটোপ ব্যবহার করে কি করা হয়, যেখান থেকে ওই ইউরেনিয়াম ব্যবহার করে আমাদের যে পারমাণবিক চুল্লি গুলায়, ওখানে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়, ওখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাইলে আমরা জানি না যে এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কি শক্তির রূপান্তর হয়, কি হয়, শক্তির রূপান্তর হয়। চলো আমরা হচ্ছে একটু দেখি যে যান্ত্রিক শক্তিটার নিত্যতার সূত্রটি লিখো। দেখো ক নাম্বার কোশ্চেন আসছে, যে কোথায় আসছে, আমাদের যশোর বোর্ড 2017-তে চলে আসছে। দেখো, ঘর্ষণ বা কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে, যে আচ্ছা কোনোভাবে শক্তির অপচয় হইল না, কি হইল না, কোনোভাবে শক্তির অপচয় হলো না। যদি শক্তির অপচয় না হয়, আমাদের যদি শক্তির অপচয় এখানে না হয়, তাহলে কি হয়, তাহলে বস্তুর মধ্যে যে বিভব শক্তি এবং গতি শক্তির যে যোগফল সর্বদা ধ্রুব থাকে। তাইলে আমরা কি পড়লাম এখানে, একটা হচ্ছে বিভব শক্তি, দেখো সুন্দরভাবে বিভব শক্তি এবং হচ্ছে গতি শক্তির যোগফল, আর একটা হচ্ছে গতি শক্তি, গতি শক্তি। এই গতি শক্তি সর্বদা ধ্রুব থাকবে, মানে যোগফল, মানে মোট শক্তিটা, আমাদের যে মোট শক্তি আছে, মোট শক্তিটা কি থাকবে, সব সময় ধ্রুবক থাকবে, কে থাকবে, তাহলে গতি শক্তি কি, বিভব শক্তি কি, ইপি প্লাস গতি শক্তি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু, আমরা এটা সবসময় কি হবে, ধ্রুবক। এটা আমরা জানি সবসময় ধ্রুবক, যে বস্তু যে অবস্থায় থাকুক এর মধ্যে হয়তো বিভব শক্তির পরিবর্তন হবে আর হচ্ছে গতি শক্তির পরিবর্তন হবে। যদি বিভব শক্তি বাড়ে, ধরো বিভব শক্তি বাড়ে, তাহলে গতি শক্তি কমে, এই যোগফলটা সমান থাকবে, এটা হচ্ছে সমান, সব সময় সব অবস্থায় সমান থাকবে নাকি, সব অবস্থায় সমান থাকবে। আবার যদি কোনোভাবে যে বিভব শক্তি কমে আর হচ্ছে, তাহলে গতি শক্তি কি হবে, ওই সময় বৃদ্ধি পাবে। বুঝাইতে পারছি আশা করি তোমাদের, যে এগুলো হচ্ছে ফ্যাক্টর, কারণ সমান, এই যে যোগফলটা সব সময় সমান হতে হবে, কি হতে হবে, সমান হতে হবে। আচ্ছা চলো তোমাদের এখানে একটু বুঝাই দিই, ধরো এই হচ্ছে একটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে তোমরা জানো
যে এইখানে কোন একটা বস্তু থাকে, যে ভূপৃষ্ঠে এই পর্যায়ে একটা অবস্থান এবং এই আরেকটা অবস্থান, ধরো কয়েকটা অবস্থান চিহ্নিত করলাম, এইটা ধরো এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সি অবস্থান। এখন বলো তো এই অবস্থানে কি আছে? এই অবস্থানে বিভব শক্তি আছে, কারণ কোন বস্তু এই উপরে উঠাই আমি রাইখা দিছি, এখানে স্থির করে রাখছি। স্থির বস্তুর উপর কি গতিশক্তি আছে? তোমরা পড়ছো আগে যে স্থির বস্তুর মধ্যে কি নাই? গতিশক্তি নাই। তাহলে এখানে সর্বোচ্চটা আছে কি আমাদের ইপি। ইপি মোট শক্তি সব কাজ করে হিসেবে বিভব শক্তি হিসেবে, কি শক্তি হিসেবে? বিভব শক্তি হিসেবে। এরপর দেখো এই যে নিচের দিকে পড়তেছে বি অবস্থানে, এখন একবারে ক্ষণিকের জন্য হিসেব করবো যে এই অবস্থানে কি পরিমাণ শক্তি আছে বা মোট শক্তির পরিমাণ। এখন বলো তো ভাইয়া এইটা যখন নিচ দিকে আসছে তখন এর মধ্যে একটা বেগ ছিল না? তাহলে অবশ্যই, তাহলে বেগ থাকলে মানে গতি, গতি থাকলে আমরা জানি কি এখানে একটা গতি শক্তি কাজ করছে, তাহলে এখানে গতি শক্তি আছে। এখন বলো তো ভাইয়া এখানে বললাম যে গতি শক্তি আছে ই কে, এরপর দেখো এর মধ্যে কি ইপি আছে? বিভব শক্তি, হ্যাঁ অবশ্যই আছে, কারণ এই যে দেখো ভূপৃষ্ঠ থেকে এর একটা উচ্চতা আছে না? অবশ্যই আছে, এই উচ্চতাকে তোমরা এক্স ধরবা, আর পুরো যে উচ্চতাটা আছে একে ধরবা এইচ, হ্যাঁ একে ধরবা এইচ, আর একে এক্স ধরবা। তাইলে এক্স অবস্থান এর পরিবর্তনে এর মধ্যে কি থাকে? এর মধ্যে হচ্ছে তাইলে বিভব শক্তিও থাকে, ইপিও থাকে। তাইলে এই যে মোট শক্তি ই ইজ ইকুয়াল টু ইপিও আছে, বিভব শক্তি আছে এবং গতিশক্তি এই বি অবস্থানে। এখন সি অবস্থানে চিন্তা করো, এখন বলো তো সি অবস্থানে ভাইয়া এখানে তো আর কোন উচ্চতা নাই, তাইলে এইচ তে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এই জিরো হলে এম জি এইচ এটাও জিরো হয়ে যায়, কারণ গুণ সম্পর্ক সবার সাথে, গুণ সম্পর্ক হলে তাহলে চলো তাহলে কি করতে পারি? তাইলে হচ্ছে এর মধ্যে যতটুকু শক্তি আছে সম্পূর্ণটাই ই কে হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? ই কে হিসেবে কাজ করবে, আমাদের যে ই কে গতিশক্তি হিসেবে কাজ করবে। বুঝতে পারছো যে একবারে ভূপৃষ্ঠের কাছাকাছি মুহূর্তে ওখানে সম্পূর্ণটাই গতিশক্তি থাকবে এবং সর্বোচ্চ অবস্থায় কি থাকবে? সম্পূর্ণ বিভব শক্তি। এছাড়া এই যে কোনো অবস্থানে, এখানে আমি যে কোনো অবস্থান নিই ওই অবস্থায় কি গতিশক্তি আছে, বিভব শক্তি আছে। চলো আমরা হচ্ছে মোটামুটি পরে ম্যাথ করি। দেখো 35 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? কত সুন্দর একটা কোশ্চেন, কি আমাদের চট্টগ্রাম বোর্ড 22 আসছে। আচ্ছা চলো, যেখানে আমার চাইছে কি দেখো বিনা বাধায় পড়তে ভূমি হতে কত উচ্চতা, এইটাই চাইছে ভাই। দেখো এই ধরো এই থেকে এইটা হচ্ছে একটা 35 মিটারের একটা উচ্চতা, এই যে উচ্চতা, তাহলে এই পুরো এইচ থেকে তুমি কত ধরবা? এইচ ইজ ইকুয়াল টু তুমি ধরতে পারো 35, কারণ বলে দিছি যে পুরো উচ্চতাটাকে তুমি এইচ ধরবা। এখন বিনা বাধায় পড়তে দিব, ধরো আমি এক্স অবস্থানে, এই এক্স অবস্থানে আমি ধরলাম যে উচ্চতাটা কি, যে আমাদের যে বিভব শক্তি গতিশক্তি আছে, গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হয়। কথা এইটার শর্ত মতে এইটা লিখবা যে শর্ত মতে কি হয় যে গতিশক্তি ই কে, দেখো ই কে ইজ ইকুয়াল টু বিভব শক্তির দ্বিগুণ, তাহলে 2 ইপি, এইটাই বুঝাইছে এখানে, শর্তটা হচ্ছে এইটা। আচ্ছা চলো দেখি আমাদের আসলে কি এই এক্স এর মান, এই যে দূরত্বটা এইটাই আমরা বের করব। এখন বলো এই যে পুরা এইচ থেকে, তাইলে এতটুকুর দূরত্ব কতটুকু হবে বলো তো? এই যে এক্স এর উপরে, দেখো পুরা এইচ থেকে যদি আমি এই যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে যদি বাদ দিই, তাহলে আমার এই দূরত্বটা হয়, এই দূরত্বটা হয়। তাহলে এইচ মাইনাস এক্স দিতে পারি, এই যে দূরত্বকে আমি এক্স, আর এই যে দূরত্ব এইটাকে হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। কারণ আবার যখন যোগ করবা দেখো এইচ একটা হচ্ছে মাইনাস এক্স, আর এই এক্স যোগ করো এক্স, তখন এই এইটা কাটা যায়, আবার এইচ আসে, এইচ কত 35। দেখছো জিনিসটা খুবই সহজ না? খুবই সহজ। তাহলে চলো শর্ত মতো হচ্ছে এখন বসাই আমরা। দেখো গতিশক্তির একটা সমীকরণই করছি, হাজার জায়গায় ওই একটা সমীকরণই বসাবো, কি হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা কি 2, আর ইপির একটা সমীকরণ পড়ছি, ওই একটা জায়গায় সব জায়গায় একটা সমীকরণ বসাবো, এম জি এক্স, এম জি এইচ। এখন এই এইচ টা একটু প্রাইম দিবা, এই এইচ কিন্তু পুরো এইচ না, কারণ হচ্ছে আমি এই অবস্থানে বস্তুটা কল্পনা করতেছি, আমি এই অবস্থানে বস্তুটা কিন্তু একবারে এই অবস্থানে কল্পনা করতেছি না, এক্স অবস্থানে। এর জন্য আমি সবসময় বলছিলাম যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা পরিমাপ করতে হবে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কি? ভূপৃষ্ঠের উচ্চতা হচ্ছে এক্স, তাইলে তুমি এটা কি ধরবা? এটা সবসময় এক্স ধরবা। এখন চলো যেখানে আমি এখন করি,
দেখো হাফ আছে, তারপর হচ্ছে এম রাইখে দিয়ে এখন তোমরা একটা সূত্র পড়ছো, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a/s। তাইলে এখন দেখো ভি স্কয়ার রাখলাম, তারপর দেখো ইউ স্কয়ার, দেখো এই যখন উপরে ছিল বস্তুটা তখন আদিবে কি ছিল, শূন্য, তাহলে এটা কাটা, এটা কিছু থাকে না। তারপর লেখো 2a, তুমি এ, এখন দেখো এইটা যেহেতু পৃথিবীর ক্ষেত্রে কল্পনা করতেছি অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে, তাহলে এই জি ত্বরণ, এইটা হবে অভিকর্ষ ত্বরণ জি, এবং এস, এস হচ্ছে যে দূরত্ব। তাইলে দেখো বস্তুটা এই অবস্থা থেকে এই এক্স অবস্থায় আছে, দূরত্বটা কি এইচ মাইনাস এক্স, তাহলে দূরত্বটা হয় এইচ মাইনাস এক্স। এই এই যে এস এর মানটা বসাইলাম এইচ মাইনাস এক্স। এখন তুমি ভি স্কয়ার এর পরিবর্তে তুমি এই মানটা বসাই দাও 2জি এইচ মাইনাস এক্স। দেখো এইটা আসলে দেওয়া লাগে না আমাদের, যে এইটা এই ব্র্যাকেটটা দেওয়া লাগে না, এখানে একটা জাস্ট আমি গুণ দিতে পারি ইজ ইকুয়াল টু 2mgx, এটা লিখতে পারি। এখন এই নিচের 2 এই উপরের 2 কাটো, এরপর দেখো এই পাশে কি থাকে, এই পাশে থাকে এম, আর এই পাশে এম বাদ দিতে পারো, এই পাশের এম এবং এই পাশের এম বাদ দিতে পারো, এই পাশের জি এবং এই পাশের জিও তুমি বাদ দিতে পারো। তাহলে তোমার এখানে কি থাকে, আলটিমেটলি আলটিমেটলি থাকে এইচ মাইনাস এক্স টুকু থাকে, আর এখানে থাকে তোমার 2x থাকে নাকি, 2x। এখন তুমি কি করবা, যে এই যে এক্সটা আছে তুমি এইটাকে এই পাশে নিয়ে যাও, তাইলে হয় 3x ইজ ইকুয়াল টু কি হয় এইচ। এখন এক্স রাখো এবং হচ্ছে এইচ ডিভাইডেড বাই 3। এখন বলো তো তোমার এখানে কত আছে, 35, এইচ এর মান কত 35 ডিভাইডেড বাই 3। এখন যদি করো 11 পয়েন্ট সামথিং আসবে তোমার, 11 পয়েন্ট এরকম সামথিং একটা চলে আসবে অ্যান্সার। হ্যাঁ, এরকম করে ফেলবা। এরপর দেখো আমাদের আর কি আছে, আরেকটা ম্যাথ আছে আমাদের, খুবই ইজি এটাও, যে তোমরা একটু বুঝতে পারলে এগুলো পারবা। চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। হ্যাঁ, দেখো একটি বস্তু ভূমি হতে 10 মিটার 10 মিটার উচ্চতা আছে, বলতো তাইলে হচ্ছে কি, এটা তো খুব ইজি, যে এই যে একটা বস্তু এটা 10 মিটার উঁচু আছে, কত মিটার, যে বস্তুটা হচ্ছে আমার 10 মিটার উচ্চতা আছে, উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত বের করা। আচ্ছা, খুবই ভালো। এই দেখো ভূমি থেকে 8, ধরো এই অবস্থান, এই যে 8, এতটুকু হচ্ছে 8 মিটার, আর পুরোটা হচ্ছে কত 10 মিটার, পুরোটা হচ্ছে 10 মিটার, এইটা হচ্ছে 8 মিটার, এই এক্স অবস্থান। হ্যাঁ, এক্স অবস্থান। তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত বের করতে হবে। এখন দেখো তুমি যদি গতিশক্তি লেখো, যে এখানে গতিশক্তি, হ্যাঁ গতি শক্তি, গতিশক্তি লিখলা ডিভাইডেড বাই, যেহেতু অনুপাত, ভাগ দিবা কি স্থিতি শক্তি, স্থিতি শক্তি। খুবই ইজি জিনিসপাতি। দেখো এরপর যদি তুমি করো, গতিশক্তি সমান আমি কি জানি, হাফ এম ভি স্কয়ার, আর নিচে কি জানি, নিচে জানি স্থিতি শক্তি এম জি এইচ, এম জি এইচ। দেখো এইটা যদি তুমি আবার করো, ওই যেই নিয়মে করলাম এইটাই, ভি স্কয়ার এর মান, এই ভি স্কয়ার কি করবা, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a/s, তারপর হচ্ছে এইটা ভি স্কয়ার, যেহেতু এর আদিবেগ শূন্য, এটা কাটা, আবার 2, তারপর এই এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণের পরিবর্তে এইটা জি বসাবা এবং এস বসাবা কত, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। তাহলে এইচ এর মান কত, এখানে এইচ এর মান এই যে 10, পুরো মোট উচ্চতা এটা হচ্ছে 10, আর এক্স কত, এক্স এর মান হচ্ছে 8, কারণ এই যে এতটুকু পর্যন্ত আমি বস্তুটা আসছে। তাহলে এখন তুমি এখানে বসাই দিতে পারো, যখন দেখো এই যখন এগুলা কাটবা, যখন আবার এখানে মান বসাবা কাটবা, তখন কি আসবে, যে আচ্ছা আমরা বসাই, সমস্যা নাই, সময় আছে, যে এম ভি স্কয়ার এর পরিবর্তে তুমি কি বসাবা, 2জি বসাবা, এইচ মাইনাস এক্স বসাবা নাকি, এ ডিভাইডেড বাই, আর হচ্ছে নিচে আছে এম জি এইচ, এম জি এইচ। এই নিচের 2 এই উপরের 2 কাটো, তাইলে উপরে কি থাকে এম জি থাকে, আর হচ্ছে এইচ মাইনাস এক্স থাকে, আর নিচে কি থাকে এম জি এক্স থাকে নাকি, এম জি এক্স। এখন দেখো এইটা কিন্তু এইচ না, হ্যাঁ এইটার মান কিন্তু এক্স ধরতে হবে, কারণ দেখো এই যে আমি বলছিলাম না বারবার, এখান থেকে এই যে উচ্চতা এতটুকু, এতটুকু আমি কত ধরছি, এক্স, তাইলে এখানেও বিভব শক্তি সবসময় এক্স ধরতে হবে। আমি এখানে এক্স, দেখো এখানে আমার কি ধরতে হবে, এখানে আমার সবসময় এক্স ধরতে হবে, এইটা হচ্ছে যে এক্স ধরতে হবে, এটা হচ্ছে এক্স। তাইলে এম এম কাটো, জি জি কাটো, তাইলে হচ্ছে এখন দেখো এইচ মাইনাস এক্স, তাইলে এইচ এর মান কত ধরছে উপরে
10, 10 মাইনাস 8, নিচে হচ্ছে 8। তাইলে উপরে কি থাকে? উপরে থাকে 2, নিচে থাকে 8। তাইলে আমি কত লিখতে পারি? 1/4। তাইলে 1:4, এইটা হচ্ছে আমার অনুপাত। এটা হচ্ছে অনুপাত, যে 1:4 এরকমও লিখতে পারি, যে কোনো দুইটার একটা লিখলেই হবে। এই হচ্ছে অ্যান্সার। কত ইজি না? বিভব শক্তি এবং গতি শক্তি খুবই ইজি, খুবই ইজি। তো হচ্ছে তোমরা যারা ক্লাসটা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমরা হচ্ছে প্রতিনিয়ত এখানে তোমাদের জন্য খুবই ইজি ইজি ছোট ছোট ভিডিও করে তোমাদের সুন্দর মতো বুঝাই দিব বিভিন্ন টপিক ওয়াইজ। তোমরা হচ্ছে সবাই আমাদের সাথে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।